একই মানুষের তিনটি ভিন্ন জন্মসাল। কারো কাছে তিনি মিস্টার 10%, আবার কোটি কোটি মানুষের কাছে তিনি আগামীর রাষ্ট্রনায়ক। 2008 সালে হুইল চেয়ারে করে দেশ ছেড়েছিলেন যে মানুষটি, 18 বছর পর 2025-এর ডিসেম্বরে তিনি যখন রাজকীয় বেশে বিমানবন্দরে নামলেন, তখন পুরো বাংলাদেশের চেহারা বদলে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কি কথা হয়েছিল তার? কেন তাকে বলা হয় বাংলাদেশের রাজনীতির গেম চেঞ্জার? আজকের ভিডিওতে আমরা তারেক রহমানের জীবনের এমন সব অজানা অধ্যায় উন্মোচন করব যা আগে কখনো শোনেননি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে একটি অবিশ্বাস্য প্রশ্ন। তারেক রহমানের জন্ম নিয়ে নথিপত্রে ভিন্নতা থাকলেও তার পরিচয় একটি: তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান। ঢাকার বিএএফ শাহীন কলেজে তার শিক্ষাজীবনের শুরু। ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বেড়ে উঠলেও তিনি কিন্তু সরাসরি রাজনীতিতে আসেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হলেও মাঝপথেই পড়াশোনা ছেড়ে নামেন ব্যবসায়। বস্ত্রশিল্প এবং নৌ যোগাযোগ খাতে তিনি নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে যায় রাজনীতির কঠিন ময়দানে। 1991 সাল, মা খালেদা জিয়া যখন প্রথমবার ক্ষমতায় বসার লড়াই করছেন, তারেক রহমান তখন পর্দার আড়ালে থেকে নির্বাচনী প্রচারণার রণকৌশল সাজাচ্ছেন। তবে তার আসল চমক আসে 2002 সালে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার পর তিনি এয়ার কন্ডিশন রুম ছেড়ে বেরিয়ে পড়লেন গ্রাম বাংলার ধুলোবালিতে। সেই সময়কার তৃণমূল সম্মেলনগুলো বিএনপিকে এক নতুন প্রাণ দিয়েছিল। তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠলেন এক আইকন। আপনারা কি মনে করেন তারেক রহমানের সেই সময়কার তৃণমূল সফরই বিএনপিকে শক্তিশালী করেছিল? আপনার মতামত কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। 2007 সালের 7ই মার্চ 111-এর ঝড়ে ওলটপালট হয়ে যায় সব। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন, এমনটাই দাবি করেন তার আইনজীবীরা। এমনকি আদালত কক্ষে যখন তাকে আনা হয়েছিল, তার শারীরিক অবস্থা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। বিএসএমএসএমইউ হাসপাতালে থাকাকালীন খবর আসে তিনি পা পিছলে পড়ে আহত হয়েছেন, যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ঢাবি ও চবি ক্যাম্পাস। সেই দুঃসহ দিনগুলোর কথা মনে করলে আজও বিএনপির কর্মীরা শিহরিত হন। অবশেষে 18 মাস পর 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। সুস্থ হওয়ার জন্য 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি লন্ডনে পাড়ি জমান। কিন্তু প্রবাসে গিয়েও তিনি থেমে থাকেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করেছেন। 2013 সালের ইন্টারপোলের রেড নোটিশ কিংবা একের পর এক সাজা, কোনো কিছুই তাকে রাজনীতি থেকে সরাতে পারেনি। বিশেষ করে 2024-25-এর রাজনৈতিক অস্থিরতার সময় তারেক রহমানের ডিজিটাল নির্দেশনাই ছিল বিএনপির মূল শক্তি। তার সেই প্রবাস জীবনের অবসান ঘটে 2025-এর জুনে ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে। 25 ডিসেম্বর 2025, দীর্ঘ 18 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সপরিবারে দেশে ফিরলেন তারেক রহমান। ঢাকার রাস্তায় লাখো মানুষের ভিড় প্রমাণ করে দিয়েছিল নির্বাসন তাকে মানুষের মন থেকে মুছে দিতে পারেনি। 2026 সালের 9 জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে, নাকি নতুন কোনো মেরুকরণ শুরু হবে? আপনার কি মনে হয়, তারেক রহমান কি পারবেন তার পিতার মতো সফল রাষ্ট্রনায়ক হতে? হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের ওপর চান তা জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।